This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। আগামীকাল থেকে মেগা ইভেন্ট, মেগা সপ্তাহ বলেই আসছি, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে। তারপর 21শে জুলাই সভা এবং 21শে জুলাইয়ের দিনই আবার শুভেন্দু অধিকারী উত্তরকন্যা অভিযান করবেন। এই তিন সভাকে কেন্দ্র করে, এই তিন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু রাজনীতির হাওয়া গরম, আমরা বেশ কয়েকদিন ধরে বলে আছি। আর গতকাল বাঙালি ইস্যুতে শান দিয়ে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর আগামীকাল বঙ্গ সফরে নরেন্দ্র মোদী। রাজ্যে ভোটের হাওয়া কিন্তু আর মৃদু নয়। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরপর আক্রমণের জবাব কি উত্তর দেবেন প্রধানমন্ত্রী, সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। অর্থাৎ একদিকে বাঙালি অস্মিতাকে যখন আবেগ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, তখন তার পাল্টা হিসেবে নরেন্দ্র মোদী আগামীকাল কোন ইস্যু তুলে ধরেন, কোন ইস্যু তুলে ধরেন, সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকছে। দুর্গাপুরে কাল একই সঙ্গে দুটি সভা রয়েছে নরেন্দ্র মোদীর, একটি প্রশাসনিক, একটি রাজনৈতিক। একদিকে রাজ্যের জন্য ৫,০০০ কোটি টাকা প্রকল্পের উদ্বোধন করবেন, তারপর রাজনৈতিক সভা করবেন। আর নজর প্রত্যেকের সেই রাজনৈতিক সভার দিকেই রয়েছে। বিশেষ করে প্রথমে বলি, নরেন্দ্র মোদীর সঙ্গে কারা মঞ্চে থাকছেন। আমি একটুখানি বিগ বলে চাইবিও যে এই মুহূর্তে দাঁড়িয়ে কারা কারা থাকছেন সেই সভায়, সেটা যদি বিগ বলে দেওয়া সম্ভব হয়। প্রধানমন্ত্রীর সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকছেন, তারপর থাকছেন নতুন ক্যাপ্টেন শ্রমিক ভট্টাচার্য, তারপর থাকছেন অগ্নিমিত্রা পল, তারপর থাকছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অন্যদিকে থাকছেন লকেট চট্টোপাধ্যায়, আরো অনেকে থাকছেন। তবে সবার প্রশ্ন, এই যে দিলীপ ঘোষ লেখার চেয়ারটা দেখছেন না, এই দিলীপ ঘোষ তিনি কি থাকছেন? আমি বরং দিলীপ ঘোষের বক্তব্যই আপনাদেরকে শোনাই। দেখা যাবে, এটা আমি বলতে পারবো না, এটা পিএমও থেকে বলবে, ওরা ঠিক করে কে যাবে। ভেবেছি তো যাবো, দেখি দেখা যাক, সে তো সময় আছে এখন। ভেবেছি তো যাবো, দেখি দেখা যাক, সে তো সময় আছে এখন। দেখুন, দিলীপ নিজেকে নিয়ে জল্পনা সব সময় বজায় রাখেন, কিন্তু বিজেপি কর্মী এবং রাজনৈতিক নেতাদের প্রশ্ন, মোদীর নতুন ক্যাপ্টেনকে ২৬-এর জন্য কোন মঞ্চ দিয়ে যাবেন? কারণ শ্রমিক ভট্টাচার্যের হাতে কিন্তু বিশাল বড় চ্যালেঞ্জ। তৃণমূল বেছে নিয়েছে বাংলা ও বাঙালি ইস্যু, পাল্টা বিজেপির হাতে কি কি আছে সেই ইস্যুগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তবে নরেন্দ্র মোদীর এই সভাকে কেন্দ্র করে যে রাজনৈতিক চাপানুতর রয়েছে, সেই রাজনৈতিক বক্তব্যগুলো একটু আপনাদের সামনে শোনাই। এই ধরনের অপদার্থতা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেখিয়েছে। একের পর এক ঘটনা ঘটেছে, একের পর এক ইস্যু এসছে। মানুষ এবার চেঞ্জ চাইছে, পরিবর্তন চাইছে। এক, বাংলার বকেয়া টাকা দিতে হবে। দুই, বাংলা ভাষীদের উপর, ভারতীয় বাংলা ভাষী বাঙালিদের উপর যে অত্যাচার করছে বিজেপি শাসিত রাজ্যগুলো, তার জন্য প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে। মানুষের এত উৎসাহ যে পুরো স্টেডিয়াম তো ভরে যাবে এবং স্টেডিয়ামের বাইরেও লোক চাপবে। ওনার এই সফরে কারুর কোনো আগ্রহ নেই। রাজনৈতিক পর্যটক আসবেন, যাবেন, বিজেপি হারবে। দিদির সঙ্গে মোদী একটা গেম আছে না, মোদী কিছু বলে দিদি তার বিরোধিতা করবে, দিয়ে একটা বার্তা দেবে যে মোদীর একমাত্র বিরোধিতা করতে বলা বাংলার মুখ্য দিদি আছে। তার মানে ভোটের দামামা বেজে গিয়েছে। তাহলে কি কি ইস্যু হতে পারে নরেন্দ্র মোদীর হাতে, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরি। আগের বার যখন আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, তখন তার হাতে ইস্যু ছিল অপারেশন সিঁদুর। হ্যাঁ, সেবারে কিন্তু দুর্নীতি ইস্যুতেও তিনি শান দিয়েছিলেন, কারণ রাজ্যে তো বাংলা, শিক্ষা, স্বাস্থ্য সংক্রান্ত একাধিক দুর্নীতির ইস্যু রয়েছে এবং দুর্নীতির সরকার আর নেই দরকার, এই স্লোগানও বারবার দিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাতে তো আগের কোনো ভোটে এ রাজ্যে ফল পেয়েছে বলে মনে হয় না। কিন্তু এবারে কি দুর্নীতি ইস্যুটা কোথাও প্রাধান্য পাবে? আর অন্যদিকে যখন বাঙালি আবেগকে কাজে লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস, তখন আমরা দেখছি পাল্টা বিজেপির পক্ষ থেকে কোন ইস্যুটাকে সব থেকে বড় হাতিয়ার করা হচ্ছে, সেটা হচ্ছে পরিযায়ী ইস্যু। বাংলার যে লাখো লাখো মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করছেন, বিশেষত বিজেপি শাসিত রাজ্যে কাজ করছেন, সেটাও কিন্তু সব থেকে বড় ইস্যু, সব থেকে বড় বক্তব্য। এবং সেই ইস্যুতে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শান দেন কিনা, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকছে। আমরা সেই ইস্যুগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তবে 21শে জুলাইয়ের সবার দিকে একটু নজর রাখি। তৃণমূলের 21শে জুলাইয়ের সভা নিয়ে বিরক্তি প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট।
হাইকোর্টের দেওয়া শর্তে এবার শহীদ দিবসও হতে চলেছে। কেন শর্ত আরোপ করতে হলো? আর কতদিন সহ্য করতে হবে যানজটের যন্ত্রণা? প্রশ্ন করছেন বিচারপতি। পুলিশ কমিশনার মুচলেকা দিয়ে বলুন, কোনো যানজট হবে না তো? বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই 21শে জুলাই তৃণমূলের মেগা ইভেন্ট 21শে জুলাইয়ের সভা নিয়ে প্রশ্ন করেছেন। শেষ সময়ে স্থান বদল করব না, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। শহীদ মিনার বা ব্রিগেডে সভা করা যায় কিনা দেখুন, রাজ্যকে পরামর্শ দিচ্ছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 21শে জুলাই তৃণমূলের সভা সংক্রান্ত পুলিশকে সব তথ্য জমার নির্দেশ দেওয়া হয়েছে। এই যে এখান থেকে আমার একটা বক্তব্য ভীষণভাবে মাথায় গাঁথলো, ভীষণভাবে নাড়া দিল যে শেষ সময় স্থান বদল করব না। তাহলে কি ভবিষ্যতে এই 21শে জুলাই বা তৃণমূলের এই শহীদ দিবসে স্থান বদলের কোনো রকম সম্ভাবনা থাকছে? বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই বক্তব্য থেকে কিন্তু সেই বিষয়টাই স্পষ্ট। রাজনৈতিক চর্চা এই নিয়েও শুরু হয়েছে, শুনুন। কলকাতা শহরের বুকে সামান্য একটা মিছিল করতে গেলে ভিক্টোরিয়া হাউসের সামনে দিয়ে পুলিশ বলে মিছিল করতে পারবে না, ট্রাফিক সমস্যা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা দিনের পর দিন তৃণমূল কংগ্রেসকে অনুমতি দেয় এবং গোটা কলকাতা শহরের সমস্ত রাস্তা ব্লক করে দেয়। বিচারপতির যে পর্যবেক্ষণ, আমরা তাদের সঙ্গে সহমত। আমরাও দুবার করেছি ওখানে, কিন্তু আদালতের হস্তক্ষেপ নিয়ে আমাদের করতে হয়েছে। আমরা যখন পারমিশন চেয়েছিলাম, পুলিশ যে অজুহাতে আমাদের পারমিশন ডিনাই করেছিল, আজকে সেই অজুহাতগুলি কি হলো? ট্রাফিক, মানুষের অসুবিধা। তারা তৃণমূল কংগ্রেস যখন সভা করছে তখন সেগুলি কি কার্যকর হচ্ছে না? কার্যত 50, 60, 70 লক্ষ মানুষ জমায়েত হন কলকাতাকে কেন্দ্র করে শহীদদের স্মৃতিতর্পণে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের প্রতি আস্থা জ্ঞাপনে। সেটা বিরোধী এ রাজ্যের বুকে বিজেপি, সিপিএম, কংগ্রেস তাদের হৃৎকম্পন ধরানোর জন্য যথেষ্ট। অর্থাৎ তৃণমূলের 21শে জুলাইয়ের সভাতেও এবার শর্ত আরোপ করতে চলেছে। অন্যদিকে বিজেপিও তো পথে নামছে। উত্তরকন্যা অভিযান রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। কিন্তু আমি একটুখানি ইস্যুগুলো তুলে ধরি যে বিজেপির এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি ইস্যু হতে পারে বাংলা এবং বাঙালির অস্মিতার পাল্টা দেওয়ার জন্য। বাংলাদেশি অনুপ্রবেশকে কোথাও সব থেকে বড় ইস্যু হতে চলেছে। বাংলাদেশি অনুপ্রবেশ কিন্তু আগের ভোটগুলোতেও যথেষ্ট প্রভাব ফেলেছে এবং তার পাশাপাশি দুর্নীতি ইস্যু, যেটা আমি বললাম রাজ্যের বিরোধীদের যদি কথা বলা যায় তাহলে তো খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য একাধিক দুর্নীতির ইস্যু রয়েছে। আরো একাধিক আধার কার্ডে দুর্নীতি, ভোটার কার্ডে দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতি, এই একাধিক ইস্যু তো রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেগুলোকে বিজেপি কোথাও কাজে লাগাতে চলেছে। অন্যদিকে কর্মসংস্থান, এই কর্মসংস্থানের সঙ্গেই না আমার ওই পরিযায়ী শ্রমিকের বিষয়টা ভীষণভাবে জুড়ে দিতে ইচ্ছা করছে। কারণ রাজ্যের লাখো লাখো মানুষ ভিন রাজ্যে কাজ করছেন, বিজেপি শাসিত রাজ্যে কাজ করছেন, বাইরে যাচ্ছেন। অর্থাৎ রাজ্যের মানুষের জন্য এই রাজ্যে কাজ নেই, সেরকম অভিযোগ কি বিজেপি করতে পারে? সেরকম অভিযোগের কথা কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় আসতে পারে? শেষ ইস্যু হিন্দুত্ব, যে অস্ত্রে আগের বারও শান দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই একই অস্ত্র অপারেশন সিঁদুর আবারও কি আসতে পারে প্রধানমন্ত্রীর বক্তব্যে? সেটা তো সময় কথা বলবে, সেদিকে নজর রাখছি। এবার আমরা একটুখানি শুভেন্দু অধিকারীর উত্তরকন্যা অভিযানের দিকে নজর দিই। কারণ পুলিশ তো সেখানে অনুমতি দেয়নি, কিন্তু শর্ত সাপেক্ষে হাইকোর্ট সেখানে অনুমতি দিল। 3 বাত্তি মোড় থেকে চুনাভাটি মোড় পর্যন্ত করা যাবে এই মিছিল। সভায় 10,000-এর বেশি জমায়েত নয়, 100 জনের বেশি লোক নিয়ে মিছিল করা যাবে না। 11টা থেকে বিকেল 5টার মধ্যে সভা করা যাবে এবং মিছিল, সভা সবই করতে হবে বিকেল 5টার মধ্যে। এরকমই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবার একটু পরের ইস্যুর দিকে নজর রাখি। এ বাঙালিদের গায়ের উপর যদি একটা কাঁটার আঁচড় পড়ে হাতখানা নামিয়ে দিব। আর মারের বদলা মার হবে, খুনের বদলা খুন হবে। दाना न कुछ 1 बजे से यहीं पे खड़े हैं हम लोग। 2 दिन हो गया हम खाने नहीं खाए। বাঙালির সুরক্ষার কথা বলে উত্তরপ্রদেশের মানুষকে আজকে এখানে আটকানো হয়েছে। বিজেপি অযথা জলঘোলা করছে। বিজেপি নেতাদেরকে বাড়ি থেকে বের হতে দেব না। অর্থাৎ বুঝে গেছেন দ্বিতীয় ইস্যু আমাদের হাতে কি। আর দ্বিতীয় ইস্যু শুরু করার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনায়। जो हमारा इधर में नॉन बेंगोली है उसका ऊपर अत्याचार करने जैसा हम नहीं देंगे, वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे। बंगाली का ऊपर आप अत्याचार करें ये हम नहीं छोड़ेंगे।
তৃণমূল নেত্রী বলছেন তিনি অন্য ভাষাকে সম্মান জানিয়ে প্রতিবাদ করছেন, কিন্তু তার নিচু স্তরে যে সমস্ত নেতারা রয়েছে, বিশেষ করে তৃণমূল স্তরের নেতারা, মালদায় তৃণমূলের জেলা সভাপতি তিনি কিন্তু পরিষ্কার করে বলছেন মারের বদলা মার, খুনের বদলা খুন। তার বক্তব্য শুনুন। একটা প্রতিবাদ মিছিল করে ছেড়ে দিব, তার মারের বদলা মার হবে, খুনের বদলা খুন হবে। ভাবছেন এখানেই শেষ? না, এখানে কিন্তু শেষ না। তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি কি বলেছেন শুনবেন। মানে রহিম বক্সি মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলেননি, আবার যখন আমাদের প্রতিনিধি তাকে ডিরেক্ট প্রশ্ন করে তখন তিনি সোজাসুজি কি বলছেন, দিদি কি বলেছেন তা আমি জানি না। লাখো লাখো পরিযায়ী শ্রমিক সেখানে বাঙালিরা কাজ করছে, এই বাঙালিদের গায়ের উপরে যদি একটা কাঁটার আঁচড় পড়ে হাতখানা নামিয়ে দিব। উনি যখন যদি প্রতিবাদ না করেন, বাঙালি বাঁচানোর জন্য যদি বাঙালির সাথে না থাকেন, তাহলে শুধু ইলেকট্রিক শক কেন, আর যা যা দেওয়ার দরকার আছে সব কিছু দেওয়া যাবে। আর এই পুরো নিশানাটা কাকে করে জানেন? বিজেপির সাংসদ খগেন মুর্মু। তা কিন্তু বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না, কারণ তার বক্তব্যের কিছুটা অংশ তো আপনাদের শুনিয়েছি। তিনি কিন্তু বলছেন যে বিজেপির সাংসদ এইখানকার মানুষের ভোটে জিতেছেন, তিনি যদি প্রতিবাদ না করেন কি করবেন সে তো শুনে নিলেন। পাল্টা উত্তর দিয়েছেন কিন্তু এই খগেন মুর্মু। যেভাবে তিনি আজকে যে ভাষায় কথা বলছেন, তার একটা ভাষা জ্ঞানটাও নেই, তাই তার পায়ের তলের মাটি আজকে সরে গেছে বলেই তিনি পাগলামি করছেন। ৭৫ লক্ষ পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজ করতে গেছে, এবং কেউ ভালো চাকরি করতে যায়নি, তারা গেছে মাটি কাটতে, তারা গেছে রাজমিস্ত্রি কাজ করতে। এটা বাঙালি হিসেবে গর্বের বিষয়। এখানে বাঙালি অস্মিতাটা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের? হঠাৎ করে ভাবছেন যে আমার পিছনে এই দুজনের ছবি দেখিয়ে, রহিম বক্সি এবং তৃণমূল কংগ্রেসের বাঁকুড়ার আর এক নেতার ছবি দেখিয়ে কেন এই কথাটা লেখা আছে কঞ্চি বড়, কোটানকোট বড়টা কেন সেটা শোনাবো। সেটাও তৃণমূল নেত্রী বক্তব্যে রয়েছে। কিন্তু জানেন তো, শুধুমাত্র এই মালদার নেতা যে গর্ব করে বলছেন যে আমার রাজ্যে প্রচুর লাখো লাখো পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে কাজ করেন তা নয়, বাঁকুড়ার একজন তৃণমূল কংগ্রেস নেতার মুখেও কিন্তু সেই একই গর্বের কথা শোনা যাচ্ছে যে তার জেলার অনেক মানুষ ভিন রাজ্যে গিয়ে কাজ করেন, তাহলে এ রাজ্যে কাজ নেই। হুমকির সুর কিন্তু এখানেও রয়েছে বাঁকুড়ার নেতার গলাতেও। ভারতবর্ষের যে কোনো কোনায় কাজ করতে গেছে তাদের উপর যদি এই অত্যাচার, এই অবিচার, এই অন্যায় করা হয়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি নেতাদেরকে বাড়ি থেকে বের হতে দেব না। এবার কোটানকোট কঞ্চি কেন বড়? দেখুন, এইসব নেতাদের কথা শুনে না আমার মমতা বন্দ্যোপাধ্যায় কালকের একটা কথা ভীষণ মনে পড়ছে, তাই আপনাদেরকেও একটু মনে করিয়ে দিই। তোমাদের কথা, বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়, নেতার চেয়ে চামচা। প্রশ্নের উত্তর আপনারাই খুঁজে নেন। জানেন তো, এই কঞ্চির মতো নেতাদের কিছু কাজকর্মের জন্য না রাজ্য প্রশাসনকে অস্বস্তিতে পড়তে হয়। এই দেখুন না, বীরভূমে তারাপীঠ থেকে ফিরছিল উত্তরপ্রদেশের একটি বাস, সেই উত্তরপ্রদেশের বাসকে যাত্রী সহ আটক করে রাখা হলো, সারা রাত আটক করে রাখা হলো, এবং জাল পারমিটের অভিযোগে তাদেরকে আটক করে রাখা হলো। শিশু, মহিলা সহ প্রায় 60 জনকে আটকে রাখার অভিযোগ। এমনকি জল এবং খাবার পর্যন্ত দেওয়া হয়নি। সেই বাসের যাত্রীরা কি অভিযোগ করছেন, সেই বাসের চালক কি অভিযোগ করছেন, শুনুন। दाना न कुछ है। कब से खड़ा है आप लोग? 1 बजे से यहीं पे खड़े हैं हम लोग। खाए भी नहीं कुछ, 2 दिन हो गया हम लोग खाने नहीं खाए, पानी भी नहीं कि हम लोग पानी पिए। उन्होंने हमारी गाड़ी का 1,94,435 रुपये का चालान कर दिया। न कोई प्रशासन की कोई व्यवस्था है यहाँ हमारे पास, न कोई हम लोग के हेल्प के लिए पूछ नहीं रहा है कि बाबू आप लोग खाए कि नहीं खाए। যখন বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে রীতিমতো হুমকির সুর এই কঞ্চির মতো নেতাদের মুখে, আর তখন যখন এই উত্তরপ্রদেশের বাস ভর্তি যাত্রী আটক করা হয়েছে, হিন্দিভাষী মানুষদের আটক করা হয়েছে, স্বাভাবিকভাবে খবর জানাজানি হতে আসরে নামে বিজেপি। গভীর রাতে মুচলেকা নিয়ে ছাড়া হয় এই বাসটিকে। তৃণমূলের নির্দেশে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার বদলা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন বিজেপি। বাঙালির সুরক্ষার কথা বলে উত্তরপ্রদেশের মানুষকে আজকে এখানে আটকানো হয়েছে। এটা অনলাইনে পেমেন্ট করে দিলে সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে যাবে, কিন্তু এই নিয়ে বিজেপি অযথা জলঘোলা করছে।
তবে এই অভিযোগ তো প্রথম নয়। এই কদিন আগে দেখুন না, পটাশপুরে, পূর্ব মেদিনীপুরে পটাশপুরে হিন্দিভাষী 5 জনকে ছেলে ধরা সন্দেহে গণপিটুনির অভিযোগও উঠেছিল। সেই সময় গাজিয়াবাদের 3 জন পুরুষ এবং 2 মহিলাকে আটক করে পুলিশ। এই 14 তারিখের ঘটনা। আর এবার তারাপীঠ থেকে ফেরার পথে উত্তরপ্রদেশের 60 যাত্রীকে আটক করা হলো। আবারও হিন্দিভাষীদের আটক করা হলো। স্বাভাবিকভাবে রাজনীতি তো হবেই। এই বাসকে বীরভূমে, কাজল শেখের বীরভূমে যেভাবে আটকে রেখে 12 ঘন্টা হেনস্থা করা হয়েছে, তা অত্যন্ত আতঙ্কের এবং অত্যন্ত লজ্জার। গেরুয়া বসনধারী দেখলেই কিভাবে এরকম আক্রমণাত্মক হয়ে ওঠেন আমাদের রাজ্যের প্রশাসন। হতে পারে বাঙালি বিদ্বেষের বদলা, কিন্তু আমরা দেখছি গেরুয়া বিদ্বেষের একটি প্রতিফলন। দেখুন, এই রহিম বক্সির মতো নেতাদের হুমকি হুঁশিয়ারি আপনাদের শোনাচ্ছে, কিন্তু আরো একজন শাসক দলেরই আরো একজন রয়েছেন যিনি এই হুমকি হুঁশিয়ারিতে রীতিমতো মাস্টার ডিগ্রি করে ফেলেছেন। আর তিনি কিন্তু বারবার প্রতিপক্ষকে টার্গেট করেন না, অনেক সময় নিজের দলের নেতা কর্মীদেরই নিজের বক্তব্য দিয়ে অস্বস্তিতে ফেলেছেন। ঠিক ধরেছেন, মুর্শিদাবাদে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আবার মুখ খুলেছেন, আবার হুঁশিয়ারি দিয়েছেন। শুনুন। 15ই আগস্ট পর্যন্ত যেভাবে চলছে চলবে, তারপরে আমিও নেবে আমার বিধানসভায় যেই যত পারে কাটি করবে, আমি কাঁদি থেকে খেলতে শুরু করব। আমিও ফুটবল খেলবো সেই সব বিধানসভায়। দল হুমায়ুনকে যতই সতর্ক করুক, হুমায়ুন কিছুতেই চুপ থাকার নয়। কিছুদিন চুপ থাকছেন, আবার কিছু না কিছু নতুন করে বলে দিচ্ছেন। একদিন আগেই মুর্শিদাবাদে ভাঙর সাঁইথিয়ার কথা বলেছিলেন, মানে মুর্শিদাবাদে ভাঙর বা সাঁইথিয়ার মডেল করা হচ্ছে বলে এরকম কথা শোনা গিয়েছিল, হুমকি শোনা গিয়েছিল, হুঁশিয়ারি শোনা গিয়েছিল যে ভাঙর তিনি হতে দেবেন না। কি বলেছিলেন সেদিন? একবার হুমায়ুনের পুরনো বাইকটা শোনাই, যে কারণে তাকে শোকজ করা হয়েছিল। দ্বন্দ্ব আছে, এটা সবাই জানে। আর সেই দ্বন্দ্বর যখন অতিক্রম করবে তার ফল কি হতে পারে, যেটা ভাঙড় হয়েছে, যেটা সাঁইথিয়া হয়েছে, সেটা যেন মুর্শিদাবাদে না হয়, এটাই আমি আগাম সতর্ক করছি। আর এবার হুমায়ুনের মুখে খেলা হবে, হুমায়ুনের মুখেও খেলা হবে। যাকে তাকে গোল দিয়ে দেবেন বলছেন। ফুটবলে আবার সেম সাইড গোলের মানেটা জানেন কে তিনি? মানে তার বেশ কিছু বক্তব্যে কিন্তু তার দলকে অস্বস্তিতে পড়তে হচ্ছে। তিনি সেম সাইড গোলটা করছেন না তো বারবার। আমি আমার এখানে ফিল্ডে খেলতে জানি, জাঙ্গিয়া পড়ে নেমে পড়বো, খেলবো, খেলে যে যাকে পারবে গোল দিয়ে মাঠ থেকে উঠে যাবো। এবার একটু সেই প্রসঙ্গে যাই যে হুমায়ুন কেন এতটা অ্যাগ্রেসিভ হয়ে উঠলো, কেন সে বারবার এরকম ধরনের বক্তব্য রাখছে। 21শে জুলাই শহীদ দিবস রয়েছে, তারই প্রস্তুতি পর্ব চলছে জেলায় জেলায়, আর সেটা নিয়েই লড়াই চলছে। অপূর্ব সরকার এবং হুমায়ুনের মধ্যে লড়াই। রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু এই 21শে জুলাই নিয়ে কে প্রস্তুতি করবে তা নিয়ে লড়াই দেখছি রাজ্যের শাসক দলের মধ্যে। বাংলা ও বাঙালি ইস্যুতে দলকে যখন এক সুতোয় বাঁধতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই নিজের দলের নেতারাই সেম সাইডে গোল করছে। জোড়াফুলকে মুর্শিদাবাদে চাপ ফেলবে না তো হুমায়ুনের এই বক্তব্যগুলো? তৃণমূলের মধ্যে কে বড় মুসলিম নেতা তার একটা প্রতিযোগিতা চলছে। হুমায়ুন এখন দিদি জানে জ্বালা হয়ে গেছে। দিদি এখন না উগলাতে পারছে না গিলতে পারছে। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, দেশ স্বাধীন হয়েছে। হুমায়ুন কবির যদি স্বাধীন ভারতে থেকেও, স্বাধীন বাংলায় থেকেও নিজেকে পরাধীন ভাবেন, সেটা হুমায়ুন কবির ব্যাখ্যা দিতে পারবে। এই প্রতিযোগিতায় আগে তারা ঠিক করে নিক যে সেরার সেরা মুসলমান নেতা কে, তারপর আমরা এ নিয়ে প্রতিক্রিয়া দেব। গ্যালারি শো করে আমার মনে হয় মিডিয়ার টিআরপি বাড়া ছাড়া আর কিছু হয় না। দুর্যোগের কোপে অমরনাথ যাত্রা কাদার স্রোতে গড়িয়ে গেলেন 2 পুণ্যার্থী। বালতালে ধস এবং মৃত্যু এক মহিলা পুণ্যার্থী। পুণ্যার্থীদের উদ্ধার কাজে নামল সেনা। 3500 পুণ্যার্থী সেনার আস্তানায়। আজকের জন্য স্থগিত অমরনাথ যাত্রা। তবে ভবিষ্যতে কবে চালু হবে এই অমরনাথ যাত্রা সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি।